মিঠুন চক্রবর্তী একজন বড় অভিনেতা, শুধু তাই নয়, বাংলার একজন বিশিষ্ট মানুষ। ব্যক্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী নিশ্চয়ই একজন বাঙালির কাছে একটা সম্মানজনক জায়গায় থাকেন। কিন্তু রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী যখন এই ধরনের মন্তব্য করেন, তখন বুঝতে অসুবিধা হয় না তার কোন দায়বদ্ধতা থেকে এই মন্তব্যগুলো তিনি করেন। আসলে মিঠুন চক্রবর্তীকে বাঁচাতে হয় তার ছেলেকে, যেই ছেলে যৌন নির্যাতন এবং ধর্ষণের মামলায় অভিযুক্ত। মিঠুন চক্রবর্তীকে বাঁচাতে হয় উটির হোটেল, যেই হোটেলকে ভেঙে দেওয়ার নির্দেশিকা দিয়েছে বিজেপি শাসিত সরকার। মিঠুন চক্রবর্তীকে বাঁচতে হয় ইডির নোটিশ থেকে। তার জন্য মিঠুন চক্রবর্তীকে যখনই আমি জল ঢোরা নই, বেলে বোরা নই, আমি কালকে উঠে একশো বলে ছবি, মনে থাকবে ডায়ালগ, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এইসব ডায়ালগ, সস্তার ডায়ালগ বাজি দিয়ে মিঠুন চক্রবর্তী নিজেকে যে হাস্যাস্পদ জায়গায় নামিয়ে আনছেন, তাতে আখেরে মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে বাংলার মানুষের চোখে, বাংলার মানুষের কাছে দাদা বলতে দুজন, একজন সৌরভ গাঙ্গুলি ক্রিকেটে, অভিনয় মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী তার সেই নিজের জায়গাটাকে অত্যন্ত খেলো এবং হাস্যকর করে তুলেছেন। এই মিঠুন চক্রবর্তীর পরিণতি দেখলে যে কোনো বাঙালির করুণা ছাড়া আর কিছু হবে না। তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে, বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, তাই বিভিন্ন জায়গায় মিঠুন চক্রবর্তী বলছেন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে না কোথাও। তা মিঠুন চক্রবর্তীকে নিয়ে গিয়ে আজকে যে হরিয়ানায় ঘটনাটা ঘটেছে, আপনারা সকলেই জানেন, এখানে একজন পরিযায়ী শ্রমিকের মৃতদেহ পাওয়া হচ্ছে। এতদিন বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছিল, তাদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল, তাদেরকে বিনা বিচারে লকআপে আটকে রাখছিল, ডিটেন করে রাখছিল এবং বাংলাদেশেও পাঠিয়ে দিচ্ছিল কিছু কিছু মানুষকে। এবার তো সরাসরি খুন করা শুরু করেছে। এরপরও এরা কোন ভাবের ঘরে বসে চুরি করে, এই ধৃষ্টতা দেখায় কোথায়? আগামী দিন তো বিজেপি নেতাদের রাস্তায় পেলে বাংলার মানুষ প্রশ্ন করবে যে বাংলায় কথা বলার অপরাধে পিটিয়ে খুন করবেন, আর কতদিন সহ্য করবে বাঙালি? এই অসভ্যতম, এই ধ্যাসতম যদি বিজেপি বন্ধ না করে, বাঙালির গায়ে যদি ক্রমাগত আচর করে, বাঙালি চুপ করে থাকবে না তো সেটা তো পরের কথা। বাঙালি জেগে উঠলে কি হয়, ইংরেজ বুঝেছিল, এবার বিজেপি বুঝবে। এসআইআর লাগু করার জন্য পশ্চিমবঙ্গেও একটি নির্দেশিকা এসেছে ইতিমধ্যে। এসআইআর কেন লাগু করা হচ্ছে বলুন? এসআইআর তো নতুন কিছু নয়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে 52 সালের পর থেকে 13 বার হয়েছে। সমস্যাটা হচ্ছে এসআইআরটা কিভাবে করা হচ্ছে আর কারা করছে। এসআইআর নির্বাচন কমিশন এতদিন পর্যন্ত নিরপেক্ষ থাকে, কারণ নির্বাচন কমিশনার নিয়োগ হতেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা, তিনজন মিলে নির্বাচন কমিশনার নিয়োগ হতেন। এখন নতুন আইন এনে বিজেপি তারা ঠিক করে দিল দেশের প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেটের আরেকজন মন্ত্রী থাকবেন এবং লিডার অফ অপোজিশন ইন পার্লামেন্ট। মানে লিডার অফ অপোজিশন বা বিরোধী দলের পক্ষ থেকে যাকেই মনোনীত করার জন্য চেষ্টা করা হোক না কেন, বা কোনো নিরপেক্ষ ব্যক্তিও যদি আসেন, সেটার কোনো গুরুত্ব থাকবে না, কারণ বিজেপি দুজন, উল্টো দিকে একজন, 2:1 ভোটে সবসময় বিজেপি যাকে চাইবে সেই চিফ ইলেকশন কমিশনার হবে। তার জন্য এখন যিনি নির্বাচন কমিশনার, তিনি একটা সময় অমিত শাহ যখন মন্ত্রী ছিলেন, সেই সময়কার অমিত শাহ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। আর খুব স্বাভাবিক, আমরা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। মহারাষ্ট্রে কি হয়েছে আমরা ভুলিনি, দিল্লিতে কি হয়েছে আমরা ভুলিনি ভোটার লিস্টের নামে। ওখানে ভোটার বাড়ানো হয়েছে, বিহারে ভোটার কমানো হচ্ছে। কোন ভোটার কমানো হচ্ছে? যাদব, দলিত ভোটার, পিছড়ে বর্গের ভোটার, যেই ভোটাররা সাধারণত ট্র্যাডিশনালি বিরোধী দল, বিরোধী শক্তি অর্থাৎ লালু প্রসাদ যাদবের দল আরজেডি, তাদের ভোট দেয়। টার্গেট করে করে এই যে ভোট ম্যানিপুলেশন, ভোটের আগে ভোটের ম্যানিপুলেশন, এইটা নির্বাচন কমিশন বিজেপির পোষ্য দালালে পরিণত হয়েছে। এতদিন ইডি সিবিআইকে আমরা বিজেপির চাকর বাকর বলতাম, সেই তালিকার নতুন সংযোজনের নাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। হঠাৎ করে পাড়াই সমাধান 26 নির্বাচনের আগে? এটা হঠাৎ করে কিছু নয়। এর আগেও দুয়ারে সরকার, মমতা ব্যানার্জি সরকার 365 দিন মানুষকে ডোর স্টেপ সার্ভিস দেয়। এর আগেও দুয়ারে সরকার হয়েছে। এবার পাড়ায় সমাধান, পাড়ায় সমাধান ক্যাম্প এর আগেও হয়েছে। কিন্তু এবার মানুষের চাহিদা, কোনো মানুষের কোনো চাহিদা যাতে অপূর্ণ না থাকে, সরকার মানুষের জন্য কাজ করবে, মানুষের কথা শুনে কাজ করবে। এটাই তো গুড গভর্নেন্সের পলিসি। এই পলিসি মমতা ব্যানার্জি ইমপ্লিমেন্ট করছেন। বিরোধীরা সারাক্ষণ মিডিয়ার মধ্যে রয়েছে, রাস্তায় নেই। রাস্তায় না থাকার ফলে মানুষের মনে তারা থাকে না। তার মধ্যে মমতা ব্যানার্জির এই সরকারি প্রকল্প পাড়ায় সমাধান, আমার পাড়া আমার সমাধান, যখন মানুষের, বাংলার 10.5 কোটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, রাজনৈতিকভাবে অস্তিত্বশূন্য বিরোধীরা আরো বেশি দেউলিয়া হবে, আরো হতাশাগ্রস্ত হবে। তাই জন্য এই ধরনের অপপ্রচার উপরে ওদের টিকে থাকবে। এই আন্দোলনকারীরা, চাকরি প্রার্থীরা আবার আগামী 28 জুলাই নবান্ন অভিযানে নামছে। অন্যদিকে অভয়ের বিচার চেয়ে আবার 8ই আগস্ট রাজ্যজাগরণ। দেখুন, অভয়ের বিচার হয়ে গিয়েছে, শিয়ালদা কোর্টে বিচার হয়েছে, সুপ্রিম কোর্ট
সরাসরি ইন্টারভেন করেছে, হাইকোর্ট মনিটর করেছে, তদন্ত করেছে সিবিআই। তারপরেও যারা বলছে বিচার চাই তারা মানুষকে বিভ্রান্ত করছেন, আদালতকে অসম্মান করছেন। সিবিআই চাই কারা বলেছিল? এই বিরোধীরা তো বলেছিল। সিবিআই তদন্তে আসতেনি কেন বলতে হচ্ছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী ছিল, বিকাশ ভট্টাচার্যকে কে সরিয়েছিল? তৃণমূল সরিয়েছিল। বৃন্দা গোহারকে কারা এনেছিল? এই জুনিয়র ডক্টর মঞ্চ এনেছিল। এবং যে ঘটনা ঘটেছিল, সরকারি হাসপাতালে একজন কর্মরত চিকিৎসক, আমাদের ঘরের একজন বোন, তিনি মারা গেছেন, সেটাই যথেষ্ট ছিল সরকারকে সমালোচনা করার জন্য। তার জন্য যে ফেক নিউজ এবং মিথ্যার ন্যারেটিভ তৈরি করে, এই হ্যালো বন্ধুরা আমি সোমা বলছি, 150 গ্রাম বীর্যের তত্ত্ব, পেলভিক বোন ভাঙার তত্ত্ব, সেমিনার হল ভাঙার মিথ্যা তত্ত্ব সরিয়ে যারা নিজেদের মিথ্যেগুলো সামলাতে না পেরে লেজে গোবরে হয়ে গিয়েছেন, আজকে কোর্টের রায়কে তারাই মানতে পারছেন। কোর্টের রায় মানলে তাহলে অন্তত তাদের উচিত ছিল যে যাতে সঞ্জয় রায়ের যাবজ্জীবন না হয়ে ফাঁসি হয়, সেটার দিকে লড়াই করা। এই অপদার্থ, অযোগ্য, রাজনৈতিক হতাশাগ্রস্ত বিরোধীরা তারা রাজনীতির ময়দানে না পেরে তারা এই ধরনের ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছেন। যে ঘটনা অভয়ার ক্ষেত্রে ঘটেছে নিন্দাজনক, দুঃখজনক, দুর্ভাগ্যজনক। দোষীর চূড়ান্ত শাস্তি সরকার চেয়েছে। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার যাকে করেছে, সিবিআই এর 57 দিন সময় লাগলো, সিবিআই তাকেই অ্যারেস্ট করেছে, কারণ সমস্ত সাক্ষ্য, প্রমাণ, তথ্য এটাই নির্দেশ করেছে এই অপরাধটা সঞ্জয় রায় করেছে। সঞ্জয় রায়কে যাতে খুনি ধর্ষক বলতে অসুবিধা হচ্ছে, নিশ্চয়ই সঞ্জয় রায়ের সাথে তাদের কোনো অবৈধ যোগাযোগ থাকতে পারে, সেটা তারা বলতে পারে। আর বিয়ে আন্দোলনকারীদের নিয়ে কি বলবেন? দিয়ে আন্দোলনকারী বলে কিছু নেই, সবই রামবামের যৌথ। এই দিয়ে আন্দোলনকারীরা, ভাস্কররা দিল্লিতে যখন মুভমেন্ট করতে গেছিল, সারা জীবন শুনেছি লাল ঝান্ডা কারে পুকার, ইনকলাব জিন্দাবাদ। সারা জীবন তাদের মুখে মার্ক্সবাদের চর্চা শুনেছি। কোঅর্ডিনেশন কমিটির সব বড় বড় নেতা দিল্লিতে যখন গেছিল, তাদের রুম ভাড়া করে দিয়েছিল খাদের দিয়ে আন্দোলন যৌথ সংগ্রামী কর্মচারী মঞ্চে, রুম ভাড়া করে দিয়েছিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। রামে বামে একাকার, রাজনৈতিক লড়াই লাগছে, রাজনৈতিক লড়াই লড়ুক। আমরা কোর্টের নির্দেশকে মান্যতা দিই, কোর্ট যেভাবে গাইড করছে সরকার নিশ্চিতভাবে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।